হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। একজন রোবট কি সত্যি মানুষকে ভালোবাসতে পারে? আর যদি পারে তবে সেই ভালোবাসার শেষ কোথায়? আজ আমি এমন এক গল্পে নিয়ে যাচ্ছি আপনাকে, যেখানে ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, রহস্য আর আবেগ সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে এক রোমাঞ্চকর যাত্রা। একটি ছেলে যে জানেই না সে মানুষ নাকি রোবট, আর একটি মেয়ে যে ভালোবেসে ফেলে সেই রোবট ছেলেটিকে। কিন্তু কি হবে যখন তাদের এই সম্পর্কের মাঝখানে দাঁড়াবে কোটি টাকার ষড়যন্ত্র আর এক শক্তিশালী পরিবারের গোপন রহস্য? আজকের ভিডিও শেষ পর্যন্ত অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন তাহলে শুরু করছি, থাকুন আমার সাথে ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত। তবে মূল ভিডিওটি শুরু করার আগে আপনাকে নতুন একটি চ্যানেলের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। চ্যানেলটির নাম গোপন কণ্ঠ। শব্দহীন জাত, নিঃশব্দে ফিসফিসানো। কাউকে অনুভব করছেন? ভয় কেবল অনুভূতি নয়, কখনো কখনো তা বাস্তব। গোপন কণ্ঠ আপনাকে নিয়ে যাবে এক অদ্ভুত জগতে, যেখানে গল্প নয় বরং আতঙ্ক নিজেই কথা বলে। অন্ধকারের কোনায় লুকিয়ে থাকা ছায়াগুলো কি সত্যি শুধু ছায়া, নাকি কেউ আপনাকে দেখছে এবং অপেক্ষা করছে? গোপন কণ্ঠ, যেখানে প্রতিটি শব্দ এক নতুন রহস্য আর প্রতিটি গল্প এক শীতল অভিজ্ঞতা। আপনি কি প্রস্তুত সেই অজানা ভয়ের সাথে মুখোমুখি হতে? তাহলে গোপন কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন। চ্যানেলটির লিংক আপনারা পাচ্ছেন আমার আজকের ভিডিওর পিন কমেন্টে। তো এবার মূল ভিডিওটি শুরু করছি। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই আমাদের নায়ক হানকে। সে তখন কিছু বলছিল। সে বলছে সিংহাই সিটি টেকনোলজি কোম্পানি এবং কিয়ন কোম্পানি মিলে এমন এক প্রযুক্তি তৈরি করেছে যে এখন বিশ্বে চমক সৃষ্টি করেছে। তারা হুবহু মানুষের মতো দেখতে রোবট বানিয়েছে, যাদের শুধু মানুষের মতো চেহারা নয় বরং মানুষের মতোই ইমোশন বা অনুভূতিও আছে। তবে মজার বিষয় হচ্ছে এই রোবটরা নিজেরা চলাফেরা করতে পারে না, তাদেরকে নিয়ন্ত্রণ করে অন্য কেউ। এই কথাগুলো বলার পরপরই আমরা দেখি হান হঠাৎ পানিতে ঝাঁপিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে সবকিছু যেন থমকে যায়। পানিতে ঝাঁপ দেওয়ার পর আমরা দেখতে পাই ধীরে ধীরে তার স্মৃতির শক্তি মুছে যেতে শুরু করেছে। তবে আশ্চর্যজনকভাবে এতক্ষণ পানিতে থাকার পরও তার চোখ দুটো খোলা ছিল এবং তার চেহারায় ছিল এক ধরনের শূন্যতা। এই দৃশ্যটি এখানেই কাট হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই নায়িকা জিনিকে। সকালবেলা হঠাৎ তার ফোন বেজে ওঠে এবং সেই ফোন কলটি ছিল তার অফিসের বসের। ফোন কলের শব্দে ঘুম ভেঙে যায় জিনির। জিনি একজন রিপোর্টার। ফোন কেটে যাওয়ার পরে সে জানতে পারে শহরের সবচেয়ে পপুলার চাইনিজ সেলিব্রিটি হান, যাকে সবাই চেনে, সে গত রাতে সুইসাইড করেছে। এই খবর শুনে জিনি কিছুটা হতবাক হয়ে যায় এবং সে তাড়াতাড়ি করে অফিসের দিকে রওনা দেয়। এদিকে ততক্ষণে হানের সুইসাইডের খবর মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। টিভি চ্যানেলগুলোতে তার মৃত্যুর খবরে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে। একজন রিপোর্টার টিভি নিউজে বলছিল সেলিব্রিটি হান সম্প্রতি এক রিপোর্টারের আর্টিকেল পড়ে ভীষণ ডিপ্রেসড হয়ে পড়েছিল। হতে পারে সেই কারণে সে আত্মহত্যা করেছে। তবে এখনো পর্যন্ত তার মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। এই খবর ছড়িয়ে পড়তেই হানের ফ্যানরা খেপে যায়। তারা সকলেই খুঁজতে শুরু করে সেই রিপোর্টারকে, যার কারণে তারা বিশ্বাস করে হান আজ আর জীবিত নেই। আর সেই রিপোর্টার আর কেউ নয়, আমাদের নায়িকা জিনি। অফিসে পৌঁছানোর পর জিনির বস ভীষণ রেগে যায়, কারণ গতকাল রাতে জিনি হানকে নিয়ে একটি নিউজ প্রকাশ করেছিল, যেটা অনেকেরই ভালো লাগেনি। সেই নিউজের হেডলাইন ছিল বেস্ট আইডল হান অ্যাওয়ার্ড পাওয়ার পরিবর্তে ডংচেন অ্যাওয়ার্ড পেলেন। এই কারণে ডংকে অপমান করলেন হান। এই হেডলাইন দেখে অনেকেই মনে করেছে হান হয়তো ডিপ্রেশনে চলে গিয়ে সুইসাইড করেছে। বসেরও ধারণা জিনির রিপোর্ট হানের আত্মহত্যার পেছনে অন্যতম কারণ হতে পারে। যিনি এখন বসকে সবকিছু ব্যাখ্যা করার চেষ্টা করে, কিন্তু বস তার কোনো কথাই শোনে না, বরং ক্ষিপ্ত হয়ে তাকে অফিস থেকে ফায়ার করে দেয়। অফিস থেকে বেরিয়ে যিনি চলে যায় সেই ব্রিজের কাছে যেখান থেকে হান সুইসাইড করেছে। ওই ব্রিজে হানের ফ্যান্সরাও ভিড় করছিল এবং তারা আলোচনার এক পর্যায়ে বলছিল যে রিপোর্টার হানের সম্পর্কে ওই নিউজ লিখেছে সেই হানের মৃত্যুর জন্য দায়ী। আমরা ওকে খুঁজে বের করব। তবে এখনো পর্যন্ত কেউই জানে না সেই রিপোর্টার যিনি। তাই যিনি ব্রিজে এসেছিল মুখ ঠেকে, যাতে কেউ তাকে চিনতে না পারে। এরপর যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে গত রাতের কথা মনে করতে থাকে এবং আমরা চলে যাই ফ্ল্যাশব্যাকে দেখা যায় বস জিনিকে ফোন করে বলেছিল, আজ যদি তুমি হানের একটা এক্সক্লুসিভ নিউজ এনে দিতে পারো তাহলে তোমার প্রমোশন নিশ্চিত। এই ফোন কলের পরে যিনি সিদ্ধান্ত নেয় যে কোনোভাবেই হোক সে হানের কাছ থেকে একটা এক্সক্লুসিভ কন্টেন্ট বের করবে। এদিকে অন্য রিপোর্টাররা হানকে প্রশ্ন করছিল, আপনি কেন অ্যাওয়ার্ড পেলেন না, কেন ডং অ্যাওয়ার্ড পেল, আপনার অনুভূতি কি?
এই প্রশ্নগুলোতে বিরক্ত হয়ে হান এবং তার অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে বেরিয়ে গিয়েছিল। রাস্তার মধ্যে হাঁটার সময় হান তার অ্যাসিস্ট্যান্টের সাথে ডং নিয়ে কথা বলছিল। সেই সময় আড়াল থেকে জিনি সব কিছু রেকর্ড করছিল। হঠাৎ হান আর জিনের ধাক্কা লাগে। প্রথমে হান জিনিকে ধরে ফেলে, কিন্তু পরক্ষণেই তাকে নিচে ফেলে দেয়। জিনি মনে মনে হানকে গালি দিতে শুরু করে। তখন হান জিজ্ঞাসা করে, তুমি কে, এখানে কি করছো? জিনি তখন তার নাম বলে এবং নিজেকে হানের একজন ফ্যান হিসেবে পরিচয় দেয়। ঠিক সেই সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। ফ্ল্যাশব্যাকে সেই মুহূর্তে আমরা দেখতে পাই হান ও তার অ্যাসিস্ট্যান্ট একটি লিফটে উঠতে যাচ্ছিল। হানের অ্যাসিস্ট্যান্ট তখন লিফটে প্রবেশ করে আর জিনি তখন ভিতরে ঢুকতে চায়, কিন্তু হানের অ্যাসিস্ট্যান্ট জিনিকে ভেতরে ঢুকতে দেয় না, বরং তাকে বলে আপনি সিঁড়ি দিয়ে যান। এই কথা বলে সে লিফটের দরজা বন্ধ করে দিয়েছিল। সেই মুহূর্তেই ইলেকট্রিসিটি চলে যায় আর চারপাশে ছড়িয়ে পড়ে রহস্যময় এক অন্ধকার। দৃশ্যটি এখানেই শেষ হয়। বর্তমানে আমরা দেখি যিনি ইন্টারনেটে খুঁজতে থাকে লিফটের ভিতরে হান ও তার অ্যাসিস্ট্যান্টের সাথে ঠিক কী ঘটেছিল, কিন্তু ইন্টারনেটে এই বিষয়ে কোনো তথ্যই নেই। কেউই জানে না তারা লিফটে উঠে কোথায় গেল বা পরে কী ঘটেছিল। যিনি তখন মনে মনে প্রার্থনা করে হান যেন সুস্থভাবে ফিরে আসে। এরপর যিনি যায় তার বান্ধবী লিলির বাসায় এবং সব ঘটনা তাকে খুলে বলে। লিলি তাকে শান্ত করার চেষ্টা করে, বলে ভয় পেও না, কিছুই হবে না, সব ঠিক হয়ে যাবে। রাতে যিনি যখন বাড়ি ফিরছিল তখন তার মনে হলো কেউ যেন তার পিছু নিচ্ছে। সে বারবার পেছনে ফিরে তাকায়, কিন্তু কাউকেই সে দেখতে পায় না। ভয়ে ভয়ে সে দ্রুত বাড়ির দিকে ছুটতে থাকে। বাড়ি পৌঁছে সে যখন মেইন দরজায় তালা দিতে যায়, ঠিক তখনই কেউ একজন দরজায় হাত রাখে। যিনি ভয়ে পেছনে ফিরে তাকায় এবং দেখে এটা হান। হানকে দেখে যিনি তো চমকে ওঠে। তার মনে হয় সে বুঝি ভূত দেখছে। ভয়ে সে সেন্সলেস হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসে। যিনি আবার হানকে দেখে চিৎকার করতে থাকে। তখন হান বলে, আমার কিছুই মনে পড়ছে না, আমি জানি না কেন আমি এখানে এসেছি বা কেন তোমার পিছু নিয়েছি। হানের এই কথা শুনে যিনি বুঝতে পারে কিছু একটা অস্বাভাবিক হচ্ছে। সে ধীরে ধীরে হানের দিকে এগিয়ে যায় এবং সুযোগ বুঝে তার মাথায় বাঁর দেয়। হান অজ্ঞান হয়ে যায়। যিনি তখন ভয়ে কাঁপতে থাকে। সে চেক করতে শুরু করে হান আসলেই বেঁচে আছে কিনা, কিন্তু সে বুঝে উঠতে পারছিল না এখন তার কি করা উচিত। সে পুলিশকে ফোন করতে চায়। ঠিক সেই মুহূর্তে কেউ একজন তাকে ফোন করে। ফোনের ওপাশ থেকে সেই লোক বলে, দরজা খুলে দাও, আমি জানি হান এখন তোমার বাসায় আছে। যিনি হতবাক হয়ে যায়। দরজা খুলে দিলে দেখা যায় সেই লোক কিয়ন কোম্পানির চিফ মিনিস্টার ইয়াংজি। ইয়াংজি জিনিকে জানায়, হানকে দেখে তুমি ভয় পেয়েছো, কিন্তু সে মানুষ নয়, হান আসলে একটি রোবট। তাকে অ্যাডভান্স টেকনোলজির সাহায্যে বানানো হয়েছে। যিনি বিস্ময়ে তাকিয়ে থাকে। ইয়াংজি বলে, হান দেখতে মানুষের মতো হলেও সে একদম রোবট। তবে হান এখনও জানে না সে একজন রোবট। যিনি জিজ্ঞাসা করে, তাহলে পানিতে পড়ে সে মরল না কেন? ইয়াংজি উত্তর দেয়, কারণ সে রোবট। পানিতে পড়ার পরও বেঁচে আছে, তবে পানিতে পড়ে তার সিস্টেমের সমস্যা হয়েছে। সম্ভবত সেই কারণেই তার মেমোরি লস হয়েছে। যিনি আবার জিজ্ঞাসা করে, হান যদি রোবট হয় তাহলে সে সুইসাইড করার চেষ্টা করলো কেন, আর আমার বাসায় এলো কেন? ইয়াংজি বলে, এই প্রশ্নগুলোর উত্তর একমাত্র হানই দিতে পারবে, যদি তার স্মৃতি আবার ফিরে আসে। আপাতত তুমি হানকে তোমার বাসায় রাখো, যেন সে নিরাপদ থাকে, কারণ ইয়াংজি চায় না বাইরের কেউ জানুক যে হান এখনও জীবিত। তার ধারণা হান নিজে সুইসাইড করেনি, বরং কেউ তাকে সুইসাইডে বাধ্য করেছে বা চেষ্টা করেছে। তাই যতক্ষণ হান জিনির বাসায় থাকবে ততক্ষণ সে সেফ থাকবে, তা না হলে তার বিপদ হতে পারে। ইয়াংজি তার সাথে কথা বলার পর সে জিনিকে কিছু অ্যাডভান্স টাকা দেয় এবং সে বলে, 2 সপ্তাহ পর তুমি আবারও টাকা পাবে। এখন যা বললাম সেই কথাটা মাথায় রাখবে এবং এই বিষয়টা গোপন রাখবে। পরদিন সকাল হঠাৎ শোনা যায় হানের চিৎকার। সে বারবার সাহায্য চাইছিল, কারণ যিনি তাকে বেঁধে রেখেছিল। যিনি দ্রুত তার কাছে যায়, কান্না করতে করতে বলে, ফাইনালি শীতু, তোমার জ্ঞান ফিরেছে। জানো আমি তোমার জন্য কত চিন্তা করছিলাম। হান অবাক হয়ে বলে, শীতুটা আবার কে? যিনি তখন বলে, তুমিই তো আমার শীতু, তুমি কি আমাকে ভুলে গেছো? দাঁড়াও, সব মনে করিয়ে দিচ্ছে। এই কথা বলে যিনি আরও মিথ্যা গল্প বানিয়ে বলে, তুমি আমার বয়ফ্রেন্ড, তুমি আমার ফিয়ান্সে, আমরা খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছিলাম। হান চমকে উঠে বলে,
তা কিভাবে সম্ভব? আমার তো এখনো মনে আছে কাল রাতে তুমি কাঁচের বোতল দিয়ে আমার মাথায় মেরে আমাকে অজ্ঞান করেছিলে। জিনি তখন তাকে চুপ করিয়ে দিয়ে বলে, শোনো আমি প্রমাণ দেখাচ্ছি। এই বলে সে কিছু এডিট করা ছবি দেখায় যেখানে হান আর জিনি একসাথে রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছে, কিন্তু ভালো করে দেখলেই বোঝা যাচ্ছিল ছবিগুলো স্পষ্টভাবে এডিট করা। হান কিছুতেই এইসব বিশ্বাস করতে পারছিল না, তাই সে আবারও চিৎকার করে বলতে থাকে, হেল্প হেল্প। বেচারি জিনি এবার লাভ স্টোরি শুরু করে। সে বলে, আমরা দুজন কলেজে একসাথে পড়তাম, তুমি ছিলে একদম সাধারণ ছেলে আর আমি ছিলাম কলেজের সবার ক্রাশ। তুমি সবসময় আমার পেছনে ঘুরতে আর একদিন আমি তোমাকে অ্যাকসেপ্ট করেছিলাম। হান এত কথা শুনে সব কিছু বানানো মনে করে। যিনি এবার আরও ডিটেলস বানিয়ে বলে, আমি ছিলাম বড় লোকের মেয়ে আর তুমি ছিলে গরিব পরিবারের সন্তান। গরিব হওয়ার কারণে আমার পরিবার তোমাকে মানতে পারেনি। তারা তোমাকে মিথ্যা বলেছিল আমি মারা গেছি, আর এই শোক তুমি সইতে না পেরে সমুদ্রে ঝাঁপ দিয়েছিলে আত্মহত্যা করতে। সেখান থেকে আমি তোমাকে বাঁচাই। সেই সময় তোমার স্মৃতিশক্তি চলে যায়। হান বোঝে সবই বানানো। ঠিক তখনই বাড়ির কলিং বেল বাজে। যিনি দেখে কে এসেছে আর দেখা যায় তার এক্স বয়ফ্রেন্ড দাঁড়িয়ে। ছেলেটি জিনির সাথে আবার সম্পর্ক করতে চায়, কিন্তু যিনি তাকে অপমান করে তাড়িয়ে দেয়। এই সব কিছু হান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। সে প্রশ্ন করে, ওই ছেলেটা যদি তোমার বয়ফ্রেন্ড হয় তাহলে আমি কে? যিনি বলে, আরে ও আমার মায়ের স্টুডেন্ট, ওর মাথায় সমস্যা আছে, কখন কি বলে নিজেও জানে না, তুমি ওর কথা সিরিয়াস নিও না। এখন হান এসব কথা বিশ্বাস করছে কিনা তা আমরা জানতে পারবো সামনে। এবার আমরা দেখতে পাই সিংহাই সিটি টেকনোলজি কোম্পানির প্রেসিডেন্ট মিস্টার হংকে। সে হানকে মেরে ফেলতে চায়, কারণ হান যে রোবট এই তথ্য শুধু সে ও ইয়াং জানে। ইয়াং মানে হচ্ছে ইয়াংজির কথা বলা হচ্ছে। তো হানের মধ্যে ছিল ইলেকট্রিসিটি লিক হওয়ার প্রবণতা, যা ঠিক করা সম্ভব নয়। প্রেসিডেন্ট হং চায় না মানুষজন জানতে পারুক তাদের আইডল হান আসলে রোবট। এই খবর বের হলে তার কোম্পানির বিশাল ক্ষতি হতে পারে। তাই সে ইয়াংকে হুকুম দেয়, হানকে শেষ করে দাও। কিন্তু ইয়াং চায় না তার বানানোর রোবট ধ্বংস হয়ে যায়। সে চেষ্টা করতে থাকে কিভাবে হানকে আবার ঠিক করা যায়। অন্যদিকে হান যখন গোসল করছিল তখন তার শরীর থেকে ইলেকট্রিসিটি লিক হতে থাকে। প্রথমে পানির সংযোগ বন্ধ হয়ে যায়, তারপর পুরো বাড়ির ইলেকট্রিসিটি চলে যায়। হান জিনিকে ডাকতে থাকে। জিনি এসে হানকে খালি গায়ে দেখে এবং লজ্জায় অন্যদিকে ফিরে তাকায়। সে বলে, তুমি দ্রুত জামা পরো। হান বলে, আমার গোসল এখনো শেষ হয়নি, তুমি দয়া করে পানি নিয়ে আসো, আমার চুলগুলো ধুয়ে দাও। জিনি এবার পানি নিয়ে আসে এবং হানের চুলে শ্যাম্পু করতে থাকে। তবে শ্যাম্পু করার সময় ফেনাগুলো হানের চোখে ঢুকে যায়। যিনি তার চোখে ফু দিতে থাকে আর হান তাকিয়ে থাকে তার দিকে। দৃশ্যটা ধীরে ধীরে একটা টেনশন আর অদ্ভুত অনুভূতিতে শেষ হয়। এবার আমাদের দেখানো হয় আরেকটি ফ্ল্যাশব্যাক। সমুদ্রের পাড়ে যখন হানের জ্ঞান ফিরেছিল তখন তার স্মৃতিশক্তি পুরোপুরি লোপ পেয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার মনে ছিল শুধু একটি নাম, জিনি। শুধুমাত্র এই একটি নামই তার মনে কেন জানি গেঁথেছিল, তা হান নিজেও বুঝতে পারছিল না। পরের দিন দেখা যায় হান কিচেনে আছে আর ওদিকে জিনি তার হ্যান্ডসাম লুক দেখে একেবারে মুগ্ধ হয়ে হানের দিকেই তাকিয়ে থাকে। খাবারের সময় হান মনে মনে ভাবে, এই জিনি তো বলেছিল সে নাকি এক ধনী পরিবারের মেয়ে, কিন্তু তার আজকের ব্যবহার, ঘরের পরিবেশ আর তার খাবার দেখে মনে হচ্ছে ধনী হওয়ার ভাবটাই বুঝি ভুলে গেছে। খাবার শেষ হলে যিনি হানকে একটি মোবাইল দেয়। মোবাইলে তার নাম্বার সেভ করা আর বলে, কোনো দরকার পড়লে কল করো আর বাইরে যেও না। হান জিজ্ঞাসা করে, বাইরে যেতে পারবো না মানে? যিনি এবার শুরু করে তার নাটক। সে বলে, বাইরে আমার মায়ের লোকজন ঘোরাঘুরি করছে, তারা যদি আমাকে পেয়ে যায় তাহলে ধরে নিয়ে যাবে, আর যদি তোমাকে পায় তাহলে তো মেরেই ফেলবে। এসব অদ্ভুত যুক্তি দেখে যিনি তার কাজে চলে যায়। জিনির বান্ধবী লিলি আর সে একসাথে কাজ করে একটি কফি শপে। কিন্তু ঠিক তার বের হওয়ার কিছু পরেই হান জিনির পিছু নেয়। হানের স্মৃতি না থাকলেও তার মনে হয়েছিল জিনের কাছ থেকে সে তার নিজের সম্পর্কে কিছু না কিছু জানতেই পারবে। ঠিক তখনই হঠাৎ করে কেউ একজন হানের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। হান অজ্ঞান হয়ে যায়। ওদিকে আমরা দেখতে পাই ডং নামের আরেকজন রোবটকে। প্রেসিডেন্ট হং হানের জায়গায় এই ডংকে এনেছে। ডং হানের বাইক আর বাসা দখল করে। প্রেসিডেন্ট হং বলে তার মেয়ে ফেই বিদেশ থেকে দেশে ফিরেছে।
ডং যেন তাকে রিসিভ করে নিয়ে আসে। এরপর আমরা ফেইকে দেখতে পাই সে এসেছিল সেই সমুদ্রের পাড়ে যেখানে হান আত্মহত্যা করতে গিয়েছিল। আসলে ফেই হানকে অনেক পছন্দ করত। সে একবার হানকে প্রপোজ করেছিল, কিন্তু হান তাকে রিজেক্ট করে দেয়। ঠিক তখনই সেখানে পৌঁছে ডং। ডংও ফেইকে খুব পছন্দ করে, মানে ব্যাপারটা এখন একদম লাভ ট্রায়াঙ্গেল হয়ে গেছে। এদিকে হানের জ্ঞান ফেরে। যিনি হানকে জিজ্ঞাসা করে সে কেন বাইরে গিয়েছিল, যেখানে তাকে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছিল। কিন্তু এবার হানি নাটক শুরু করে। সে বলে, তুমি তো বলেছিলে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমাদের সবসময় একসাথে থাকতে হবে। তুমি চলে গেলে আমি একা বোধ করছিলাম, তাই তোমাকে খুঁজতে বের হয়েছিলাম। যিনি তখন তাকে সতর্ক করে আর যেন কখনো এমন না করে। ঠিক তখনই নিচতলা থেকে জিনিকে কেউ ডাকতে থাকে। যিনি হানকে ওপরে থাকতে বলে নিচে নামে। নিচে দেখা যায় জিনির এক্স বয়ফ্রেন্ডের বর্তমান গার্লফ্রেন্ড এসে দাঁড়িয়ে। জিনির চাকরি চলে যাওয়ায় সে তাকে অপমান করতে এসেছে। কেক অর্ডার দেয় যাতে জিনি কিছু টাকা পায়। আসলে যিনি আগে রিপোর্টার ছিল, চাকরি হারিয়ে এখন বেকারিতে কাজ করে। যিনি তখন রেগে গিয়ে বলে, আমি কুকুরের জন্য কেক তৈরি করি না। এই কথা শুনে মেয়েটি আরও অপমান করে জিনিকে। ঠিক তখনই হান আসে, জিনির পাশে দাঁড়ায়। হানের কথা শুনে মেয়েটি অপমানিত হয়ে চলে যায়। জিনি ও হান পেছনে তাকিয়ে দেখে সেখানে দাঁড়িয়ে আছে লিলি। যিনি লিলিকে সব কিছু জানিয়ে দেয় তারা একই বাসায় আছে সেটাও বলে। যিনি বলে, আমি না থাকলে হানের উপর তুমি নজর রাখবে। এই দৃশ্য দেখে হান ভাবে এরা দুজন মিলে নিশ্চয়ই আমার বিপক্ষে কিছু প্ল্যান করছে। তাই সে ভাবে যদি আমি এই কফি শপে থাকতে পারি তাহলে সব কিছু বুঝে নিতে পারবো। কফি শপের রাখায় একটি পিয়ানো দেখে হান তা বাজাতে শুরু করে। শব্দ শুনে যিনি তাকে থামাতে যায়, কারণ কফি শপের ওনার মিসেস ফিওনা অন্য কেউ তার জিনিস ছোঁয়াটা পছন্দ করেন না। কিন্তু হান তার কথা শুনছিল না, সে পিয়ানো বাজাতেই থাকে। ঠিক তখনই মিসেস ফিওনা সেখানে চলে আসে। যিনি হানের দিকে এগোতে গেলে ফিওনা তাকে থামিয়ে দেয়। আসলে হানের বাজানো এই সুরটা ফিওনার হৃদয়ে গেঁথেছিল। যখন ফিওনা তরুণী ছিলেন তার প্রেমিক তাকে এই সুরটাই বাজিয়ে শোনাতো, আর তাই হানের পিয়ানো প্লে শুনে ফিওনা মুগ্ধ হয়ে যান। এই সুর শুনে সে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়ে, আবেগে ভেসে গিয়ে ফিওনা হানকে প্রতিদিন পিয়ানো বাজানোর অনুমতি দেয়। এদিকে ডংয়ের একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় সেদিন সমুদ্র থেকে হানকে তিনি বাঁচিয়ে পাড়ি এনেছিলেন। সে দেখেছিল জ্ঞান ফেরার পর হান জিনির পিছু পিছু তার বাসায় যাচ্ছে। হঠাৎ একদিন ফেইকে সুইমিং পুলে পড়ে যেতে দেখে ডং তাকে উদ্ধার করে। ফেই জানায় অনেক আগে সে বাড়ির ডুপ্লিকেট চাবি বানিয়েছিল, ভেবেছিল হান তাকে অ্যাকসেপ্ট করলে এখানে থাকবে তারা দুজন। কিন্তু ডং চায় ফে চলে যাক, কিন্তু ফে জানায় সে হান না আসা পর্যন্ত অপেক্ষা করবে। বাড়িটি যেহেতু তার বাবার কোম্পানির, ডং কিছুই বলতে পারে না। যিনি এদিকে হানের মেক ওভার করে যাতে বাইরে গেলে কেউ তাকে চিনতে না পারে। ইয়াংয়ের নির্দেশেই সে এটা করছে। হান জিজ্ঞাসা করে, আমি নিজের চেহারা নিয়ে বাইরে যেতে পারবো না কেন? কিন্তু যিনি আবার সেই পুরনো গল্প শোনায়, আমার মায়ের লোকেরা তোমাকে খুঁজছে, তুমি কেন বুঝতে পারছো না? এরপর হান জিনের ডায়েরি পড়তে গেলে জিনি সেটা নিয়ে গিয়ে হানের ওপর পড়ে যায়। এই অবস্থায় তাদের ভুলবশত একটি কিস হয়ে যায়। লজ্জায় জিনি তার রুমে পালিয়ে যায়। পরদিন সকালে দুজনে মুখোমুখি হলে সেই ঘটনার কথা মনে পড়ে এবং পরিস্থিতি একদম চুপ হয়ে যায়। কেউ কথা বলতে পারছিল না। অবশেষে জিনি হানকে খেতে ডাকে। এদিকে হানের অ্যাসিস্ট্যান্ট আর ফেই সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে যেখানে বলা হয় যদি কেউ হানের খবর দিতে পারে তাহলে বিশাল অঙ্কের পুরস্কার পাবে। হান ও জিনি কফি শপে গেলে দেখা যায় ফিওনা হানের জন্য সারপ্রাইজ রেখেছে এবং জিনিকে বলে হানের খেয়াল রেখো। কিন্তু প্রথম দিনেই তারা হানকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে লাগিয়ে দেয়। একটি দৃশ্যে দেখা যায় ডং ও ইয়াং হানকে নিয়ে আলোচনা করছে। তারা দুজনেই চায় হান যেন বেঁচে থাকে। ইয়াং জানায় জিনি হচ্ছে মিস্টার হং এর মেয়ে। সে বলে যদি জিনি একবার হানকে ভালোবাসে তাহলে হানকে বাঁচানো সম্ভব। এদিকে হান ও জিনি একটি ডেলিভারি দিতে বের হয়। জিনি ভেতরে গেলে হান বাইরে কিছু ছেলেদের নাচ দেখে এবং তার স্মৃতি কিছুটা ফিরে আসে। মাথা প্রচন্ড ব্যথা করতে থাকে। চারপাশের লোকজন তার ভিডিও করতে থাকে। হান ভয়ে পড়ে কারণ তার স্মৃতিগুলো তাকে আবারও আচ্ছন্ন করে। যিনি তাকে খুঁজে বের করে জড়িয়ে ধরে। হান বলে কিছুক্ষণ খুব ভয় পাচ্ছিলাম, স্মৃতির সব কিছু বারবার চোখের সামনে আসছিল, কিন্তু কিছু স্পষ্ট মনে করতে পারছি না।
যিনি তাকে শান্ত করে আবার কফি শপে নিয়ে যায়। তখন দেখা যায় ডং অপেক্ষা করছে জিনির সাথে দেখা করতে। যিনি তো ডংয়ের মতো বিখ্যাত আইডলকে দেখে সার করে অভিনয় করতে থাকে। এবার ডং সরাসরি হানের বিষয়ে কথা বলতে শুরু করে। ডং আসলে কফি শপে এসেছিল ডেজার্ট অর্ডার করতে, তবে তার মূল উদ্দেশ্য ছিল অন্যটা। ডেজার্ট নিতে নিতে সে জিনির কানে কানে বলে, যদি আমি তোমাকে খুঁজে বের করতে পারি তাহলে অন্যদের পক্ষেও তোমাকে খুঁজে বের করাটা খুব একটা কঠিন না। ডংয়ের এই কথার কোনো মানে জিনি বুঝে উঠতে পারে না, তবে সে ঠিক করে হানকে ডংয়ের কাছ থেকে দূরে সরিয়ে রাখবে। রাতে হান জিনিকে ডেকে জিজ্ঞাসা করে, এই রুমে আমাদের দুজনের একসাথে তোলা ছবিগুলো কেন? যিনি হালকা বাহানা বানিয়ে বিষয়টা সামলে নেয়। এরপর সে হানকে বলে অন্য একটি রুমে গিয়ে থাকতে, কিন্তু হান বলে আমি তো এখানেই থাকবো, চাইলে তুমিও এখানে থাকতে পারো। পরদিন সকালে হান নিজের হাতে ব্রেকফাস্ট রেডি করে এবং কাজের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার আগে জিনির জন্য একটা ছোট্ট নোট রেখে যায়। এই ভালোবাসায় ভরা মুহূর্ত দেখে জিনির মনটাও ভালো হয়ে যায়। এদিকে ফেই কোনোভাবে জানতে পেরেছিল যে হানকে ওই কফি শপে দেখা গেছে। সে সোজা ওই শপে মানে জিনির কাজের জায়গায় যাচ্ছিল নিশ্চিত হতে সত্যিই কি হান ওখানে আছে। যাওয়ার আগে সে এসব তথ্য ডংকেও জানিয়ে দেয়, কিন্তু ডং চাইছিল না ফেই হানকে খুঁজে পাক। তাই সে কৌশলে ফেইকে পুলিশের হাতে ধরিয়ে দেয়, তবে পরে ফেইকে ছেড়ে নেবে বলেও ঠিক করে। অন্যদিকে লিলি বাইরে পুলিশ আসার খবর জিনিকে জানিয়ে দেয়। জিনির সাথে সাথে লিলিকে বলে, তুমি হানকে দেখে রাখো, আমি তাড়াতাড়ি আসছি। শপের বাইরে তখন দাঁড়িয়েছিল ডং। পুলিশ নিয়ে সমস্যা মিটিয়ে ফেলেছিল সে। যিনি ডংকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? ডং হেসে বলে, আমি তো আমার অর্ডার করা ডেজার্টগুলো দেখতে এসেছিলাম, ঠিকমতো তৈরি হয়েছে কিনা। এরপর যিনি শপে গিয়ে হানকে বকাবকি করতে থাকে এভাবে একা একা শপে আসার জন্য। তখন মিসেস ফিওনা বলেন, আমি হানকে বলেছি তাড়াতাড়ি এসে পিয়ানো শেখাতে। তখন হান বলে, মিসেস ফিওনাকে পিয়ানো শেখানোর যে টাকা পাবো তা দিয়ে তোমাকে ঘুরতে নিয়ে যাব। হানের কথায় যিনি হতবাক হয়ে যায়, তবে তার প্রস্তাবে রাজি হয়ে যায় খুশি মনে, কারণ হানের এই প্ল্যানটা তার কাছে অনেক ভালো লেগেছে। অন্যদিকে ফেই জেনে গিয়েছিল ডংয়ে তার নামে পুলিশের কাছে রিপোর্ট করেছিল। রাগে ফুঁসতে ফুঁসতে সে ডংকে কথা শুনিয়ে স্টেশন থেকে চলে যায়। সন্ধ্যায় জিনি আর হান একসাথে পার্কে ঘুরতে যায়। তারা অনেক এনজয় করে। জিনি বলে, ছোটবেলায় মাকে নিয়ে ঠিক এভাবেই ঘুরতে আসতাম এখানে। আজকের দিনটিতে হানের প্রতি জিনির মনটা একেবারে গলে যায়। সে আস্তে আস্তে রবট হানের প্রতি দুর্বল হতে শুরু করে, সে নিজে মানুষ হওয়া সত্ত্বেও। পরের দৃশ্যে দেখা যায় জিনি আজ ডেলিভারি দিতে এসেছে ডংয়ের বাড়িতে, যেটা আগে হানের বাড়ি ছিল। এত বিশাল বাড়ি দেখে জিনির মন খারাপ হয়ে যায়, কারণ এখন হানকে তার সেই ছোট্ট ঘরে থাকতে হচ্ছে তার এত বাড়ি থাকা সত্ত্বেও। ডং বলে, হানের বাড়িটা এখন আমার হয়ে গেছে, খুশিতে আজ পার্টি রেখেছে। ঠিক তখন হানের অ্যাসিস্ট্যান্ট এসে হাজির হয় হানের কিছু জিনিসপত্র নিতে, যেগুলো ডং আর রাখতে চাইছিল না। এইসবের মধ্যে থেকে যিনি হানের বাইকের হেলমেটটা নিয়ে যায়। বাড়ি ফিরে হেলমেটটা হানকে দিয়ে দেয়। হান খুশিতে চওড়া হাসে। এরপর সে হেলমেট পরে জিনের স্কুটি চালাতে শুরু করে, কিন্তু হঠাৎ করেই কিছু স্মৃতি ভেসে ওঠে তার চোখে, আর সাথে প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয় তার। এই কারণে স্কুটি থেকে সে পড়ে যায়। যিনি দ্রুত তাকে বাসায় নিয়ে আসে। এখানে সে দেখতে পায় হানের শরীর থেকে যেন ইলেকট্রিসিটির ছোঁয়া ছড়িয়ে পড়ছে। সে সঙ্গে সঙ্গে ইয়াংকে খবর দেয় এবং জানতে চায় কারা হানকে মারতে চায়। অবশেষে ইয়াং সত্যিটা জানিয়ে দেয়, মিস্টার হং হানকে খুন করতে চায় তার নিজের স্বার্থের জন্য, কারণ তার প্ল্যান মতো হানকে তৈরি করা হয়েছিল এবং সে চায়নার মধ্যে অনেক বড় একটা সেলিব্রিটি হয়ে গিয়েছে। কিন্তু এখন হানের সিস্টেম কিছুটা দুর্বল হয়ে গেছে, আর এই জন্য প্রেসিডেন্ট হং এখন হানকে মেরে ফেলতে চায়, কারণ সে কাউকে জানাতে চায় না যে হান একটা রোবট। কারণ প্রেসিডেন্ট হংয়ের প্ল্যান হচ্ছে সে একটার পর একটা রোবটকে এভাবে মডেল বা সেলিব্রিটি বানিয়ে যাবে। এতে তার লাভটা হচ্ছে, যদি একটা মানুষকে দিয়ে সে মডেলিং বা অ্যাক্টিং করাতে চায় তাহলে তাকে মোটা অঙ্কের টাকা দিতে হবে। উদাহরণস্বরূপ পুষ্পা সিনেমাতে আল্লু অর্জুনকে 300 কোটি টাকা দিতে হয়েছে। যদি এই কাজটা আল্লু অর্জুনের মতো দেখতে কোনো রোবট করত তাহলে তাকে 1 টাকাও দিতে হতো না, পুরো কাজটা ফ্রিতে করানো যেত। এখানে প্রেসিডেন্ট হং এই প্ল্যানটাই করেছে, সে কোনো রোবটকে দিয়ে মানুষের পরিবর্তে
মডেলিং বা অ্যাক্টিং করাবে, এতে করে তাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। কিন্তু এখন হানের সিস্টেমটা কিছুটা দুর্বল হয়ে যাওয়ার কারণে সে আগের মতো অ্যাক্টিং করতে পারবে না। এই জন্য প্রেসিডেন্ট হং প্ল্যান করে নতুন একটি রোবট হানের জায়গায় অর্থাৎ ডংকে বানিয়েছে। কিন্তু এখন হান যে রোবট ছিল এটা সে কাউকে জানাবে না বা জানতে দিবে না। কারণ হচ্ছে পাবলিক যদি জানতে পারে যে এতদিন তারা যাকে মানুষ ভেবে আইডল হিসেবে ফলো করেছে সে কোনো মানুষ নয়, সে একটা রোবট, তাহলে তার ফ্যানরা মোটামুটি সেলিব্রিটিদের উপরে বিশ্বাস হারিয়ে ফেলবে। এতে করে কি হবে, প্রেসিডেন্ট নেক্সট টাইম কোনো রোবটকে যদি সেলিব্রিটি বানাতে চায় তাহলে মানুষজন অর্থাৎ অডিয়েন্স নতুন করে তার ফ্যান হবে না, কারণ তার মাথায় থাকবে যে সে একটা রোবট, আর কোনো মানুষ নিশ্চয়ই রোবটের ফ্যান হবে না। এই জন্য প্রেসিডেন্ট হং সে কাউকে জানতে দিতে চায় না যে হান একটা রোবট ছিল। এই জন্য সে চায় এখন যে কোনো মূল্যে হানকে খুন করে ফেলতে বা তাকে নষ্ট করে ফেলতে। এভাবেই সে দিনের পর দিন রোবটকে মানুষ হিসেবে পরিচয় দিয়ে ব্যবসা করে যেতে চায়। তো ইতিমধ্যে ইয়াং জিনিকে একটা গুরুত্বপূর্ণ কথা জানায়। সে বলে হান যদি কোনোভাবে জানতে পারে সে একজন মানুষ নয় বরং একটা রোবট, তাহলে সে বেঁচে থাকার আশা পুরোপুরি ছেড়ে দেবে, আর তখন অটোমেটিকভাবে সে শাটডাউন হয়ে যাবে, তাকে আর বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। অন্যদিকে দেখা যায় হান রান্না করার সময় আবারও তার শরীর থেকে ইলেকট্রিসিটি লিক হতে শুরু করে। সেই সঙ্গে আবার পুরনো স্মৃতির ঝলক ভেসে ওঠে তার মনে। সে দেখতে পায় কেউ একজন তাকে হান বলে ডাকছে। মাথা ঘুরে সে ফ্লোরে পড়ে যায়। ঠিক তখনই জিনি বাড়ি ফিরে এসে হানের এমন অবস্থায় পড়ে থাকতে দেখে খুব চিন্তিত হয়ে যায়। সে হানকে সোজা শাওয়ার নিতে পাঠিয়ে দেয়। এদিকে কফি শপে আসে জিনির এক্স বয়ফ্রেন্ডের বর্তমান গার্লফ্রেন্ড শাও। সে জিনিকে খুঁজছিল, তবে জিনিকে না পেয়ে লিলিকে বলে দেয় জিনি যেন কালকে আমার বাড়িতে দেখা করতে আসে, না হলে আমি জিনির ফোন নম্বর আর অ্যাড্রেস নেটে ছড়িয়ে দেব। এরপর দেখা যায় জিনি সারাদিন হানকে নিয়েই ভাবছিল। তার হঠাৎ মনে পড়ে হান তো একটা রোবট, তাহলে নিশ্চয়ই তাকে চার্জ দিতে হয়। রাত হয়ে যাওয়ায় সে ইয়াংকে আর ফোন করে না, বরং নিজেই দেখতে যায় কিভাবে হানকে চার্জ দেওয়া যায়। তখন হান জেগেছিল, কিন্তু জিনিকে আসতে দেখে সে ঘুমের ভান করে। জিনি তার মুখ আর গলায় টাচ করে বোঝার চেষ্টা করে কোথায় চার্জ দিতে হয়। ঠিক তখনই হান তাকে ধরে ফেলে। লজ্জা পেয়ে জিনি তাড়াতাড়ি নিজের রুমে চলে যায়। রাতে জিনি একটা অদ্ভুত স্বপ্ন দেখে সে আর হানের বিয়ে হচ্ছে। সে হানকে কিস করতে যায়। ঠিক তখনই হানের ডাকে ঘুম ভেঙে যায় তার। হান মজা করে জিজ্ঞাসা করে, তুমি মুখটাকে এমন করে কাকে কিস করতে যাচ্ছিলে? জিনি তো লজ্জায় লাল। এরপর কফি শপে গিয়ে হান জানতে পারে জিনি কেক ডেলিভারি দিতে শাওয়ের বাসায় গিয়েছে। শাও ইচ্ছা করে কেকটা জিনিকেই দিতে বলেছে। এটা শুনেই হান শাওয়ের বাসার দিকে রওনা দেয়, কারণ সে জানে শাও জিনিকে ইনসাল্ট করতে পারে তাকে একা পেয়ে। শাও আর তার বান্ধবীরা মিলে জিনিকে বুলিং করতে শুরু করে। এদিকে ঠিক তখনই হান এসে জিনিকে ওদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যায়। এরপর কফি শপে এসে জিনি সারপ্রাইজড হয়ে যায়। আজ তার জন্মদিন, অথচ সে নিজেই সেটা ভুলে গিয়েছিল। সবাই মিলে জন্মদিনের সারপ্রাইজ আয়োজন করেছে। নতুন জামা, জুতো আর অঢেল ভালোবাসা। জিনি তো এত খুশি আর ইমোশনাল হয়ে পড়ে যা সে আগে কখনো হয়নি। এতগুলো বছর পার হয়ে গেলেও কেউ কখনো তার জন্য এমন কিছু করেনি। জন্মদিনের পার্টিতে জিনি একটু বেশি ড্রিঙ্কস করে ফেলে। হান তাকে বাসায় নিয়ে আসে এবং একটা স্পেশাল গিফট দেয়। জিনি তখন নেশাগ্রস্ত অবস্থায় হানকে কিস করে ফেলে। এরপরের দৃশ্যে দেখা যায় কফি শপে ডং আবার এসেছে। হান দেখতে পায় ডং আর জিনি একসাথে কথা বলছে। এতে হান খুব জেলাস ফিল করে। সে ভাবে জিনি হয়তো ডংকে পছন্দ করে। জিনি যখন হানের সাথে কথা বলতে আসে হান ইগনোর করতে থাকে। সে ভাবে এখন জিনি বলবে ডংকে পছন্দ করে, তাই সে কানের মধ্যে আঙুল দিয়ে রাখে। জিনি তখন জোরে চিৎকার করে বলে ডং তোমার ব্যাপারে সব জানে। বাড়ি ফিরে হান এই কথাটা নিয়েই ভাবতে থাকে। সে ভাবে ডং তার সম্পর্কে কি জানে। পরদিন হান দেখে জিনি ঘুমাচ্ছে। সে জিনির ফোন নিয়ে ডং সম্পর্কে সার্চ করতে থাকে। তখন সে নিজের সম্পর্কেও অনেক তথ্য জেনে যায়। যদিও স্মৃতি ফিরে আসেনি, কিন্তু সে বুঝে যায় সে এক সময়ের ফেমাস আইডল ছিল, আর এখন সেই জায়গা দখল করে নিয়েছে ডং।
সর্বশেষ নিউজে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। সকালে হান গান শুনতে শুনতে খাবার তৈরি করছিল। গানটা ছিল তার নিজের লেখা। যিনি মনে মনে ভাবছিল ও কি সব কিছু জেনে গেছে। সে হানকে জিজ্ঞাসা করে, কিন্তু হান কিছু না বলে উল্টো বলে, তুমি ডংয়ের সাথে আমার দেখা করাও। তুমি তো বলেছিলে সে আমার সব জানে, হয়তো ওর সাথে দেখা হলে আমার সব কিছু মনে পড়ে যাবে। ডং যখন আসে সে হানের বাইক নিয়ে একটা স্টাইল মেরে আসে। বাইকটা দেখে হান বলে, এটা তো আমার বাইক মনে হচ্ছে। ডং বলে, হতে পারে। এরপর তারা ভেতরে চলে যায়। হান সরাসরি ডংকে জিজ্ঞাসা করে, তোমরা আমার অগোচরে কি করছো? তুমি জিনির বাসায় গেলে কিভাবে? ডং বলে, এসব প্রশ্ন আমাকে নয়, জিনিকে করো। বাইরে দাঁড়িয়ে জিনি ভাবছিল যদি ডং হানকে বুলিং করে তাহলে সে সুপারম্যানের মতো ছুটে গিয়ে হানকে বাঁচাবে। ঠিক তখনই হান বেরিয়ে আসে। ডং জানায় হান সব জেনে গেছে যে এই শহরের এক সময়কার সে ফেমাস আইডল ছিল। তারপর ডং হানের বাইকের চাবি দিয়ে বলে এখন সে হানকে সামলাক। বাড়িতে ফিরে হান জিনিকে জিজ্ঞাসা করে, তুমি আমার ব্যাপারে এত কিছু জানলে আমাকে আগেই বলনি কেন? জিনি ক্ষমা চায়। তখন হান বলে, তুমি বলেছিলে আমি তোমার বয়ফ্রেন্ড ছিলাম, যদিও সেটা ছিল মিথ্যা, কিন্তু এখন আমি সত্যিই তোমার বয়ফ্রেন্ড হতে চাই। হান এবার নিজের ভালোবাসার কথা জিনিকে জানিয়ে দেয়, কারণ সে এতদিন তার সঙ্গে থাকতে থাকতে জিনিকে ভালোবেসে ফেলেছে, কারণ জিনি তার অনেক খেয়াল রেখেছে, তাকে দেখে শুনে রেখেছে। কিন্তু জিনি কোনো উত্তর দিতে পারে না। এরপর থেকে হান আবার জিনির বাসায় থাকতে শুরু করে এবং সম্পর্কটাকে সিরিয়াসলি নিতে শুরু করে। জিনি তখন বলে, তুমি একজন সুপারস্টার আর আমি সাধারণ মেয়ে, আমাদের মধ্যে কিছুই সম্ভব না। তখনও হান জানে না যে সে একজন রোবট। হান শুধু বলে, তাতে কি, আমরা চাইলে সব কিছু নতুন করে শুরু করতে পারি, আর আমি সবসময় তোমার হয়েই থাকবো। এই কথা বলি হান জিনিকে জড়িয়ে ধরে। জিনির চোখে মুখে মিশে থাকে বিস্ময় আর অনুভূতির এক অদ্ভুত মিশ্রণ। তবে সময় গড়িয়ে যাচ্ছে আর তার অফিসে দেরি হয়ে যাচ্ছে দেখে সে হানকে বিদায় জানিয়ে তাড়াতাড়ি কফি শপের দিকে রওনা হয়। এরপর শপে যাওয়ার আগে সে তার ঘনিষ্ঠ বান্ধবী লিলির সাথে দেখা করতে যায় এবং হানের ব্যাপারে সব কিছু খুলে বলে। সব কথা শুনে লিলি বলে, যেহেতু হান নিজে থেকেই তোমার সাথে রিলেশনশিপে যেতে চাইছে, আমার মনে হয় তোমার উচিত হবে তাকে হ্যাঁ বলে দেওয়া। লিলির কথা শুনে জিনি চিন্তায় পড়ে যায় আর ঠিক তখনই সেখানে হানও এসে হাজির হয়। হানকে দেখে জিনি ঘাবড়ে গিয়ে উপরে উঠে পালাতে চায়, কিন্তু হান তাকে থামিয়ে জিজ্ঞেস করে, তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? আমাকে ইগনোর করছো কেন? জিনি কিছু বলার চেষ্টা করছিল, ঠিক তখনই তার ফোনে কল আসে। ওর অফিসের বস ফোন করে জানায় জিনি চাইলে সে আগের রিপোর্টার হিসেবে কাজে জয়েন করতে পারে। এই খবর শুনে জিনি দারুণ খুশি হয়ে যায়। আসলে এই কাজটা ফিরে পাওয়ার ব্যবস্থা করেছিল হান নিজেই। সে ডংয়ের মাধ্যমে সব ঠিকঠাক করিয়ে নিয়েছিল যাতে জিনি আবার তার পছন্দের জব ফিরে পায়। অফিস থেকে বের হয়ে জিনির সঙ্গে হঠাৎ দেখা হয়ে যায় তার পুরনো এক্স বয়ফ্রেন্ডের। ছেলেটি শুরু থেকেই উত্ত্যক্ত করতে থাকে। সে জিনিকে হুমকি দিয়ে বলে, আজ রাতেই তুমি যদি ক্লাবে এসে আমার সাথে দেখা না করো তাহলে তোমার ফোন নাম্বার অনলাইনে ছেড়ে দেব। এখানেই থেমে যায় না, আরও নানা রকম হুমকি দিতে থাকে সে। সবে ফেরার পথে জিনির সঙ্গে দেখা হয় ডংয়ের। ডং দেখে বুঝতে পারে কিছু একটা ঘটেছে। সে জিজ্ঞাসা করে, তোমার এই অবস্থা কেন, কি হয়েছে? তখন যিনি পুরো ঘটনাটা খুলে বলে। যিনি খুব ভয় পাচ্ছিল, সে ভাবে যদি এক্স বয়ফ্রেন্ড তার অ্যাড্রেস অনলাইনে ছেড়ে দেয় তাহলে হানের ব্যাপারে সবাই সব জেনে যাবে, এতে হানের বড় ক্ষতি হতে পারে। কিছুক্ষণ পর সবাই ফিরে এসে যিনি দেখে হান কিছু আন্টিদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছে। এটা দেখে যিনি হঠাৎ জেগে যায় এবং হানকে বকাবকি করতে শুরু করে। এই সময় লিলি এসে জিনিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। লিলি বলে, হান এখানে শুধু তোমার জন্য কাজ করছে, তোমাকে জন্মদিনে গিফট করার জন্য। সে মিসেস ফিওনার কাছ থেকে 3 মাসের স্যালারি অ্যাডভান্স নিয়েছে। সেই টাকা পরিশোধ করার জন্য সে কফি শপে এক্সট্রা কাজ করছে, আর তুমি উল্টো তাকে বকাবকি করছো। লিলির মুখে এসব কথা শুনে জিনির মন অনেক খারাপ হয়ে যায়। এদিকে ডং হানকে জানায় জিনিকে তার এক্স বয়ফ্রেন্ড আবার বিরক্ত করছে, তাই ছেলেটিকে উচিত শিক্ষা দেওয়া দরকার। এরপর হান আর ডং মেয়ের ছদ্মবেশে এক ক্লাবে যায় যেখানে জিনির সেই এক্স বয়ফ্রেন্ড ছিল, আর তারা প্ল্যান করে আগে ছেলেটির সঙ্গে ডংয়ের কিছু ছবি তোলে এবং এরপর ছেলেটিকে ধরে ভালোভাবে ধোলাই করে দেয়। এই দেখে জিনি চিন্তায় পড়ে যায়, কারণ সে হানকে কোথাও খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই হান আর ডং ফিরে আসে কফি শপে। তাদের এমন অদ্ভুত রূপ দেখে প্রথমে জিনি চিনতেই পারে না।
হান তখন সব খুলে বলে, আমরা তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে কি করেছি সেটা জানতে চাও? সব ঘটনা শুনে জিনি তো হেসে ফেলে। এই সুযোগে হান বলে, এবার একটা পুরস্কার চাই, একটা কিস দাও না। যিনি হেসে বলে, না, আমি এখনও কিছুটা সময় চাই। এরপর যিনি বাড়ি ফিরে যায়, কিন্তু হান তখন জিনির পার্সোনাল ডায়েরি খুলে ফেলে এবং জানতে পারে যিনি হানকে টাকার বিনিময়ে মিস্টার ইয়াংয়ের সাথে চুক্তি করে এখানে এনেছিল। এই সত্য জানার পর হান খুব কষ্ট পায়। অন্যদিকে যিনি ঠিক করেছিল আজ সে সাহস করে সব সত্যি হানকে জানিয়ে দেবে, কিন্তু বাড়ি ফিরে দেখে হানের হাতে সেই কন্ট্রাক্টের কাগজ রয়েছে, অর্থাৎ হান আগে থেকে সব জেনে গেছে। এখানে হান ভীষণ জেগে গিয়ে বলে, তুমি তাহলে আমার ফিলিংস নিয়ে খেলা করছিলে শুধুমাত্র টাকার জন্য? যিনি তাকে বোঝানোর চেষ্টা করে বলে, প্রথমে সে অভিনয় করেছিল, কিন্তু এখন সত্যি হানকে ভালোবেসে ফেলেছে সে। তবে হান তার কোনো কথাই শুনতে চায় না, সে শুধু ঝগড়া করতেই থাকে। এবার যিনি ডংকে কল করে সব জানায় এবং বলে, প্লিজ আমাকে সাহায্য করো। এরপর ডং হানের অ্যাসিস্ট্যান্টকে নিয়ে চলে আসে জিনির বাড়িতে। হানকে জীবিত দেখে অ্যাসিস্ট্যান্টের মুখে যেন হাসি ফুটে ওঠে। এতদিন পরে হানকে দেখে সে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর সবাই মিলে ঠান্ডা মাথায় আলোচনা করার সিদ্ধান্ত নেয়। আলোচনার সময় অ্যাসিস্ট্যান্ট হানকে তাদের পুরনো কিছু ছবি দেখাতে থাকে। সেই ছবিগুলো দেখে হানের মনের মধ্যে পুরনো স্মৃতিগুলো আবার জেগে ওঠে, কিন্তু তখনও হান বিশেষ করে জিনের ওপর থেকে সম্পূর্ণ বিশ্বাস হারিয়ে ফেলেছিল। তখন অ্যাসিস্ট্যান্ট হানকে জানায় সে বিগত 5 বছর ধরে হানের সাথে আছে এবং প্রতিদিনের ঘটনা সে নিজের ডায়েরিতে লিখে রাখত। সেই ডায়েরিটা হানকে পড়তে দেয় অ্যাসিস্ট্যান্ট। ডায়েরির প্রতিটি পাতায় ছিল হানের প্রতি অ্যাসিস্ট্যান্টের বিশ্বস্ততার প্রমাণ। ডায়েরিটা পড়ার পর ধীরে ধীরে হান তার উপর বিশ্বাস করতে শুরু করে। এরপর হান মিস্টার ইয়াংয়ের সাথে দেখা করতে চায়, কিন্তু যিনি তাকে বাধা দেয়, কারণ সে চাইছিল না হান কিছুতেই জানতে পারে যে সে আসলে একজন রোবট। কিন্তু হান তার কোনো কথা শুনতে চায় না। তখন বাধ্য হয়ে যিনি বলে দেয় সে নিজেই ইয়াংয়ের সাথে ডিল করেছিল এবং সে চায় না হান একা বাইরে যাক। এসব শুনে হান জেগে গিয়ে বলে, তুমি তো দেখি টাকা ছাড়া কিছুই বোঝো না। যিনি বলে, হ্যাঁ, আমি শুধু টাকাই চিনি। বাইরে যেতে হলে আগে আমাকে 5 লক্ষ টাকা দিতে হবে। যদি না পারো তাহলে এখানেই থাকতে হবে। হানের আর কিছু করার ছিল না, এখন তাকে জিনের বাসাতেই থাকতে হয়। আর সেই সুযোগে সে জিনিকে দিয়ে বাসার সমস্ত জিনিস, যত প্রকার কাজ আছে সব করাতে থাকে। একটা কাজ শেষ হতে না হতেই আরেকটা। বেচারে যিনি অতিষ্ঠ হয়ে পড়ে। না তো হানকে থামাতে পারছিল, না সব কাজ সামলাতে পারছিল। নিজেকে একটু রিফ্রেশ করার জন্য যিনি লিলির সাথে একটি পার্টিতে যায়। এদিকে অনেক রাত হয়ে যায়, কিন্তু যিনি এখনও বাসায় ফেরে না। এতে হান চিন্তায় পড়ে যায়। সে জিনের খোঁজে পার্টিতে চলে আসে। সেখানে যিনি একদম মাতাল হয়ে গিয়েছিল, এতটাই ড্রিঙ্কস করে ফেলেছিল সে, যার কারণে তার নিজের কোনো হুঁশ ছিল না। সে কিছুতেই হানের সাথে ফিরতে চাইছিল না, তাই বাধ্য হয়ে হান তাকে জোর করে বাসায় নিয়ে আসে। অন্যদিকে প্রেসিডেন্ট হং একটি ভিডিওতে হানের ঝলক দেখতে পায়। যদিও ভিডিওতে হানের মুখ ঢাকা ছিল, তবুও সে সন্দেহ করতে থাকে এবং তার লোকদের নির্দেশ দেয়, এই ছেলেটিকে খুঁজে বের করো, এটা হান কিনা নিশ্চিত হও। এরপর দেখা যায় হান আর জিনের মধ্যে সব ভুল বোঝাবুঝি ঠিক হয়ে গেছে। অবশেষে তারা দুজন রিলেশনে চলে যায়। অন্যদিকে প্রেসিডেন্ট হং জানতে পারে জিন আসলে তার হারিয়ে যাওয়া মেয়ে, যাকে সে বহু বছর ধরে খুঁজে বেড়াচ্ছিল। এই সত্যি তাকে জানায় ইয়াং। এখানে ইয়াং হংকে আরেকটি সত্য জানায়, সে হানের ব্রেনে জিনির ডাটা ইনস্টল করে দিয়েছিল, কারণ সে জানতো যদি হং জানতে পারে জিনি তার মেয়ে, তাহলে কখনোই হানকে ক্ষতি করবে না। ফলে জিনের কাছে একদম সে, অর্থাৎ হান নিরাপদ থাকবে। এরপর কফি শপে হান আর জিনি যায় এবং সবার সামনে তারা তাদের রিলেশনের কথা জানাতে চায়। তখন লিলি বলে ওঠে, তোমরা একে অপরকে ভালোবাসো, এটা তো আমরা অনেক আগেই বুঝে গিয়েছিলাম। সবাই খুশিতে মেতে ওঠে। লিলিরও হানের অ্যাসিস্ট্যান্টকে ভালো লাগতে শুরু করে। এবার ডং জিনিকে এক পাশে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি হানের ব্যাপারে সিরিয়াস? মনে রেখো সে কিন্তু মানুষ নয়। যিনি উত্তরে বলে, হান মানুষ হোক কিংবা রোবট তাতে কিছু যায় আসে না, ও যেমনই হোক আমি তাকে তেমনভাবেই ভালোবাসবো। এরপর আমরা দেখি হান ইয়াংয়ের সাথে দেখা করতে যায়। সেখানে ইয়াং হানকে তার পরিচয়
জানিয়ে দেয় সে আসলে একজন রোবট। এই সত্যটা শুনে হান একদম স্তব্ধ হয়ে যায়, কারণ এতদিন সে নিজেকে মানুষই ভেবেছে। আসলে তাকে এতটাই আধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছিল যে সে কখনোই বুঝতে পারেনি যে তার ভেতর মানুষ নয়, একটা মেশিন রয়েছে। ইয়াং হানকে আরও জানায় প্রেসিডেন্ট হং চায় তাকে মেরে ফেলতে, কারণ হং এখন জানে জিনি হচ্ছে তার নিজের মেয়ে, তাই সে আর চায় না জিনিও হান একসঙ্গে থাকুক। হানের জন্য এটা ছিল আরেকটা বড় ধাক্কা। ঠিক তখনই হংয়ের লোকজন এসে হানকে জোর করে ধরে নিয়ে যায়। ডং যখন এই খবর পায় যে প্রেসিডেন্ট হংয়ের লোক হানকে ধরে নিয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে জিনিকে সে জানিয়ে দেয়। তারা দুজন ছুটে যায় সেই জায়গায় যেখানে হান বন্দী ছিল। সেখানে পৌঁছে জিনি সাহস করে তার বাবার লোকদের সামনে দাঁড়িয়ে যায় এবং হানকে মুক্ত করে নিয়ে আসে। জিনিকে দেখে প্রেসিডেন্ট হং হানকে মারতে পারে না, বরং জিনির অনুরোধে সে হানকে ছেড়ে দেয়। কিন্তু হান এখন জানে সে রোবট। সে বুঝতে পারে একজন রোবট আর একজন মানুষ কখনোই একসাথে থাকতে পারে না, আর তাই সে জিনির ভালো চাইতে গিয়ে নিজেই তার সাথে ব্রেকআপ করে। এই বিচ্ছেদের কথা শুনে জিনি একদম ভেঙে পড়ে, আর হান নিজেও কষ্টে পড়তে থাকে। এরপর আমরা দেখি যিনি নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখতে শুরু করেছে যাতে সে হানকে ভুলে যেতে পারে। অন্যদিকে মিডিয়াতে ছড়িয়ে পড়ে খবর হান আসলে মারা যায়নি, সেই সাথে এটাও ভাইরাল হয় যিনি সেই রিপোর্টার যার রিপোর্টের জন্য হান আত্মহত্যা করেছিল। এরপর একদিন যিনি যখন অফিসে আসে, রিপোর্টাররা তাকে ঘিরে ধরে হানের বিষয়ে একের পর এক প্রশ্ন ছুড়ে দিতে থাকে। ঠিক তখনই হান সেখানে এসে উপস্থিত হয়। সে সবাইকে জানায় জিনির জন্য আমি আত্মহত্যা করিনি, বরং আমি তখন খুব ডিপ্রেশনে ছিলাম, আর যিনি হচ্ছে সেই মানুষ যে আমার জীবন বাঁচিয়েছে। মিডিয়া তখন জিজ্ঞেস করে আপনারা এখন কি একসঙ্গে থাকছেন? হান উত্তর দেয় যিনি আমার গার্লফ্রেন্ড। এই কথা বলে সে জিনিকে নিয়ে সেখান থেকে চলে যায়। যিনি রাস্তায় হানকে জিজ্ঞেস করে আমাদের তো এখন আর কোনো সম্পর্ক নেই, তাহলে তুমি কেন মিথ্যা বললে? হান বলে তোমাকে ওই পরিস্থিতি থেকে বাঁচাতেই মিথ্যা বলেছিলাম। যদিও মুখে সে ভালোবাসা স্বীকার করে না, কিন্তু তার চোখে মুখে সব স্পষ্ট, সে জিনিকে এখন সত্যিই ভালোবাসে। এরপর আমরা দেখি যিনি যখন কফি শপে আসে সেখানে ফেয়ে এসে তাকে অপমান করে, বলে হানের কাছ থেকে দূরে থাকো। জিনের খারাপ লাগলেও সে কিছু বলে না, কিন্তু কিছুদিন পর সে জানতে পারে মিসেস ফিওনা এই কফি শপটা হানের কাছে বিক্রি করে দিয়েছে। এটা শুনে জিনি বাড়ি ফিরতে চায়, কিন্তু বাড়ির সামনে তখনও মিডিয়ার লোকজন ভিড় করেছিল, ফলে সে বাড়িতে ঢুকতে পারে না। তখন হান সেখানে আসে। তাকে দেখে হান বলে এই পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত তুমি আমার বাসায় থাকো, পরে মিডিয়ার সামনে আমরা ব্রেকআপ করে নেব, তারপর তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়। আপাতত মিডিয়ার সামনে তুমি আমার গার্লফ্রেন্ড সেজে থাকো। যিনি অনেক ভেবে হানের প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় ফে সবসময় হানের পেছনে লেগেই থাকে, কিন্তু হান তাকে পাত্তা দেয় না। এতে ফেই মন খারাপ করে। ডং যেহেতু ফেইকে পছন্দ করত, তাই তার মন ভালো করতে তাকে ঘুরতে নিয়ে যায়। অন্যদিকে যিনি হানের বাড়িতে ভালো অনুভব করছিল না, তার নিজের বাড়ির মতো লাগছিল না, তাই হান অ্যাসিস্ট্যান্টকে নিয়ে জিনের বাড়িতে যায় এবং তার সব জিনিসপত্র এনে নিজের বাসায় সেট করে দেয়। লিলি জিনিকে ফোন করে জানায় তোমার বাসার সব জিনিস মনে হয় চুরি হয়ে গেছে। যিনি তো পুলিশের রিপোর্ট করতে চায়, কিন্তু হানের ঘরে এসে দেখে তার সব জিনিস সেখানে রাখা রয়েছে। এটা দেখে সে একদিকে অবাক, আবার অন্যদিকে হানের এই কেয়ার দেখে অনেক খুশি হয়। পরবর্তী দৃশ্যে দেখা যায় হান, ডং আর ফেই একটি টক শোতে ইন্টারভিউ দিচ্ছিল তাদের নতুন সিনেমা নিয়ে। সেখানে ফেই জিনির নামে বাজে কথা বলে। এটা শুনে হান প্রচণ্ড রেগে যায়। সে ফেইকে বাইরে নিয়ে গিয়ে ওয়ার্নিং দেয় জিনিকে নিয়ে সে যেন আর কিছু না বলে। এখানেই ফেই প্রথমবারের মতো জানতে পারে জিনি তার সৎ বোন। এটা শুনে সে একদম অবাক হয়ে যায়। এরপর যিনি ওয়াশরুমে থাকতেই হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। বিল্ডিংয়ে আগুন লেগেছে। ডং এসে হানকে জানায় ভেতরে আগুন লেগেছে। হান তখন জিনিকে খুঁজতে বেরিয়ে পড়ে। জিনিকে আমরা দেখতে পাই সে ভয়ে একদম কাঁপছিল। সে হানকে ফোন করে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। হান তাকে সান্ত্বনা দেয় ভয় পেও না, আমি আসছি, আমি তোমাকে বাঁচাবো। এরপর দেখা যায় হান আগুনের মধ্যে ঝুঁকি নিয়ে জিনিকে খুঁজে বের করে এবং তাকে ওয়াশরুম থেকে নিরাপদে বের করে আনে।
হান নিজেই তখন সংজ্ঞা হারিয়ে ফেলে, সে একেবারে সেন্সলেস হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে ডং সেখানে এসে পৌঁছায়। ডং হানকে দ্রুত উঠিয়ে নিয়ে যায় এবং সরাসরি জিনি ইয়াংয়ের কাছে যায় হানের অবস্থা জানতে। ইয়াং জানায় হান এখন স্থিতিশীল অবস্থায় আছে, সে ঠিক আছে। তবে ইয়াং জিনিকে সতর্ক করে দেয়। সে বলে হানকে এখন বেশি ইমোশনাল হতে দেওয়া যাবে না। যদি সে অতিরিক্ত আবেগে ভেসে যায় তাহলে সেটা হানের নিজের জন্যই ক্ষতির কারণ হতে পারে। যিনি কিছুটা চিন্তিত হয়ে ইয়াংয়ের কাছে জানতে চায় হান কি পুরোপুরি সুস্থ হতে পারবে, তাকে কি একেবারে ঠিক করে তোলা সম্ভব। ইয়াং জবাবে বলে, হ্যাঁ, হানকে পুরোপুরি ঠিক করার উপায় আমি ইতিমধ্যেই পেয়ে গিয়েছি, তবে এখনও কিছু গুরুত্বপূর্ণ রিসার্চ বাকি রয়েছে। সব কিছু সম্পন্ন হতে কিছুদিন সময় লাগবে। এই দৃশ্যের পর দেখা যায় যিনি এখন বুঝে গিয়েছে যে মিস্টার হং আসলেই তার বাবা। সে মিস্টার হংয়ের সাথে দেখা করতে আসে। বাবা মেয়ের দীর্ঘদিনের দূরত্ব ফাইনালি এখানেই শেষ হয়। দুজনের সম্পর্ক আবারও স্বাভাবিক হয়। যিনি তখন তার বাবার কাছে একটি অনুরোধ করে, সে যেন হানকে ডিস্ট্রয় না করে দেয়, অর্থাৎ সে যেন হানকে নষ্ট না করে। মিস্টার হং মেয়ের কথার গুরুত্ব বুঝতে পারে। তিনি জিনের কথা রাখতে রাজি হয়ে যান এবং হানকে ধ্বংস না করার সিদ্ধান্ত নেন। অন্যদিকে দেখা যায় ফেই নিজেই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সে হানের পিছু ছাড়বে, কারণ হান ভালোবাসে জিনিকে, অর্থাৎ তার বোনকে। এবং ফেই যতটা খারাপ, নির্মম বা হিংস্রটে মনে হয়েছিল তাকে, আসলে সে ততটা খারাপ না। তার মাঝেও আবেগ আছে, ভালোবাসা আছে। এরপর ফেই জিনির সাথে দেখা করতে আসে এক কফি শপে। সেখানে ফেই তার আগের খারাপ ব্যবহারের জন্য জিনির কাছে ক্ষমা চায় আর বলেই ফেলে, শোনো, আমার জন্মদিন আসছে, আমি চাই তুমি এসো, আমি তোমাকে ইনভাইট করছি। মানে এই দুই বোনের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছিল। একটা সময় যে সম্পর্ক কেবল বিরোধ আর তিক্ততায় ভরা ছিল, এখন সেটাই আসছে মিলন আর আন্তরিকতা। পরের দৃশ্যে দেখা যায় জিনি আর ফেই একসাথে পার্টি করছিল। ফেই তো একবারে মাতাল হয়ে গিয়েছিল, ড্রিঙ্কস করে পুরোপুরি বেহুশ। হান আর ডং যখন তাদের নিয়ে যেতে আসে তখন জিনি হানকে চোখে ইশারা করে। সে হানকে বলে, চলো এখান থেকে বের হই। অন্যদিকে ডংকে বলে, ফেইকে সামলাও, ওর অবস্থা ভালো না। এই সময় ডং ফাইনালি ফেইকে তার মনের কথাগুলো বলে দেয়। ডং সবসময় চেয়েছে এই কথাগুলো তাকে বলবে, আজ সেই সুযোগ সে পেয়েছে। কিন্তু সমস্যা হলো ফেই তখন এতটাই মাতাল যে সে ডংয়ের কথা বুঝতেই পারে না। ডং যদিও খুশি ছিল না, কারণ সে ভেবেছিল যাক, অবশেষে বলাটা তো বেড়েছে। কিন্তু পরদিন সকালে ফের ঘুম ভাঙার পর দেখা যায় সে ডংয়ের বলার সব কথাই মনে রেখেছে। ফেই ডংকে প্রশ্ন করে, কাল রাতে তুমি কি আমাকে কিছু বলেছিলে? ডং তো পুরো বিষয়টা এড়িয়ে যায়, বলে, না তো, আমি তো কিছু বলিনি। এরপর ফেই শুটিং সেটে যায়। সেখানে তাদের সঙ্গে আরেকজন নায়িকার ঝগড়া লাগে। এই ঝগড়াটা ধীরে ধীরে বড় আকার নেয়। জিনি এসে দুজনকে থামাতে যায়, কিন্তু ওই নায়িকাটার রাগে জিনির গায়ে হাত তুলে বসে। এটা দেখে তো ফেই তেড়ে আসে। সে বলে, তোর এত সাহস হয় কি করে, তুই আমার বোনের গায়ে হাত তুলিস? এই বলে সে রীতিমতো ওই মেয়েটাকে পিটিয়ে দেয়। সবাই মিলে কোনো মতে তাদের থামায়। এই দিকে আবার হান আর ডংকে দেখা যায় তাদের নায়িকাদের গালে আইস প্যাক ধরে দিতে। ফেই আবার ডংকে প্রশ্ন করে, তুমি কি কাল রাতে আমাকে প্রপোজ করেছিলে? ডং এবারও বিষয়টা অস্বীকার করে, বলে, না, আমি তো কিছুই বলিনি। তবে ফের মনে হতে থাকে ডংকে সে বোধহয় একটু বেশি ভাবতে শুরু করেছে। এই কথার পর সে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। আসলে ফেই নিজেও ডংকে পছন্দ করতে শুরু করেছিল। এরপর দেখা যায় মিস্টার হং আবার জিনির সাথে কথা বলছে। তিনি বলেন, জিনি, হান একটা রোবট আর তুমি একজন মানুষ। মানুষ আর রোবটের মধ্যে কখনোই প্রকৃত সম্পর্ক গড়ে উঠতে পারে না। তিনি আরও বলেন, হান কখনোই বুড়িয়ে যাবে না, কিন্তু তুমি তো মানুষ, তোমার বয়স বাড়বে, আর কয়েক বছর পর পর হানের মেমোরি চেঞ্জ করতে হয়, একসময় সে হয়তো তোমাকে ভুলেই যাবে। এই কথাগুলো জিনের মাথায় ঘুরপাক খেতে থাকে। সে ঘুমের মধ্যে স্বপ্নে দেখে হান ঠিক আগের মতোই রয়ে গেছে, বিন্দুমাত্র পরিবর্তন হয়নি, কিন্তু সময় যেন কারোর জন্য অপেক্ষা করে না। সে স্বপ্নের মধ্যে দেখতে পায় হান এখনও আগের মতোই, একই রকম চেহারা, একই রকম যুবক, কিন্তু জিনি, সে এখন একদম বৃদ্ধা হয়ে গেছে। হান তাকে ছেড়ে চলে যাচ্ছে, কারণ হান রোবট।
কিন্তু জিনি একজন মানুষ এবং মানুষের শরীর ও সময় থেমে থাকে না। এই স্বপ্নটা যেন জিনের মনে গভীর একটা দাগ ফেলে। এরপর হান্স যখন সন্ধ্যায় তাকে বিয়ের প্রস্তাব দেয়, যিনি কষ্ট নেই হানকে না করে দেয়। কিন্তু এই ইমোশনাল ধাক্কা হানের জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। পরদিন সকালে দেখা যায় আগের দিনের সব কিছু হানের মনে নেই। তার স্মৃতির সেই অংশটি স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে গিয়েছে। এদিকে ফে জেনে যায় হান বা ডং কেউই আসলে মানুষ নয়, বরং তারা দুজনেই রোবট। সে ডংকে জিজ্ঞাসা করে সে তাকে পছন্দ করে কিনা। ডং উত্তর দেন না, কারণ তার বিশ্বাস একটি রোবট আর একটি মানুষের মধ্যে সম্পর্ক কখনোই সম্ভব নয়। এই কথা বলার সময় মিস্টার হং তাদের দেখে ফেলে। পরে বাসায় এসে তিনি ফেকে জিজ্ঞাসা করেন সে কি ডংকে পছন্দ করে। ফে বলে আমার পছন্দ করায় কি আসে যায়, ডং তো আমাকে ভালোবাসে না। এখন মিস্টার হং নিজেই বিপদে পড়েছেন, কারণ তার তৈরি করা রোবটরা এখন তার দুই মেয়ের হৃদয় কেড়ে নিয়েছে। অন্যদিকে যিনি বুঝতে পারে সে হানকে সত্যিকারের ভালোবাসে, সে সিদ্ধান্ত নেয় যাকে ভালোবাসে সে তাকে সে হাতছাড়া করবে না। এরপর ফেজ যখন তার কষ্টের কথা জিনিকে জানায়, যিনি তখন তাকে শান্তভাবে আশ্বস্ত করে ডং আসলে তাকেও ভালোবাসে। ফেই তখন আর এক মুহূর্ত দেরি না করে ডংয়ের কাছে ছুটে যায়, কিন্তু ডং আবারও বলে আমি একজন রোবট, তুমি একজন মানুষ, আমাদের এক হওয়া সম্ভব নয়। এই কথা শুনে ফের মন আবারও ভেঙে যায়। এদিকে সত্যটা জানাজানি হয়ে যায়, সবাই জানতে পারে হান আসলে একজন রোবট। সাধারণ মানুষ খুব রেগে যায়, কারণ এত দিন ধরে তাদের আবেগের সাথে খেলা করা হয়েছে। তারা হান আর জিনিকে আক্রমণ করে বসে। জিনিকে রক্ষা করতে গিয়ে হান গুরুতরভাবে আহত হয়ে পড়ে এবং দিন দিন দুর্বল হতে থাকে। জিনি হানের অ্যাসিস্ট্যান্টের সাহায্যে তাকে ডাক্তারের কাছে ইয়াংয়ের ল্যাবে নিয়ে যায়। ইয়াং তাকে সাময়িকভাবে ঠিক করে দেয়, তবে সম্পূর্ণ সুস্থ করতে হলে ডংয়ের ভেতরে থাকা একটি চিপ হানের মধ্যে বসাতে হবে। ইয়াং আসলে ডংকে এই কারণেই তৈরি করেছিল ভবিষ্যতে যাতে ডংয়ের মাধ্যমে হানকে বাঁচানো যায়। এই কথা শুনে ডং তার শেষ সময়টা ফের সাথে কাটাতে চায়। অন্যদিকে হান এই সত্য জানতে পেরে ইয়াংকে অনুরোধ করে যেন ডংয়ের চিপস ট্রান্সফার না করা হয় তার মধ্যে, কারণ এখন ডং তার ভালো বন্ধু হয়ে গেছে আর হান তার বন্ধুকে হারাতে চায় না। কিন্তু এদিকে ডং তখন সিদ্ধান্ত নেয় সে নিজের সৃষ্টি হওয়ার উদ্দেশ্য ভুলে যাবে না। এদিকে হান বিদায় জানিয়ে জিনিকে একটা চিঠি লেখে, কারণ আজই হানের শেষ দিন। সে আজ রাতেই অটোমেটিক শাটডাউন হয়ে যাবে। যিনি যখন এই কথা জানতে পারে সে হানের জন্য কান্নায় ভেঙে পড়ে। ডং ফেইকে সব জানিয়ে বিদায় জানায়, হয়তো এরপর আর তাদের দেখা হবে না। ফে চোখের জল ফেলতে থাকে। হান শেষবার ডংয়ের সাথে দেখা করতে যায়, কিন্তু ডং সুযোগ বুঝে হানকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর ইয়াংয়ের ল্যাবে হানকে নিয়ে যায়। ফেই আর জিনিও ল্যাবে চলে আসে, কিন্তু তখন চিফ ট্রান্সফারের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অবশেষে হান পুরোপুরি সুস্থ হয়ে যায়, কিন্তু ডং আর ফিরে আসে না। সবাই ডংয়ের জন্য খুব কষ্ট পায়, বিশেষ করে ফেই। এই অবস্থায় যিনি ইয়াংকে অনুরোধ করে যেন ডংকে আবার ফিরিয়ে আনা হয়। ইয়াং বলে এটা সম্ভব, তবে হানকে ফরম্যাট করতে হবে এবং তাকে আবার আগের অবস্থায় ফিরতে হবে, তার জন্য অনেক সময় লাগবে। যিনি রাজি হয়ে যায়, সে বলে আমি অপেক্ষা করব। তারপর কেটে যায় 5টি বছর। আজ যিনি ফেইকে ফোন করে বলে ডং আবার ফিরে এসেছে। ফেইজ যখন ঘুরে দাঁড়ায় দেখে ডং সামনে দাঁড়িয়ে রয়েছে। তারা একে অপরকে দেখে আনন্দে কেঁপে ওঠে এবং গভীরভাবে জড়িয়ে ধরে। অন্যদিকে হানও ফিরে আসে জিনির কাছে। ইয়াং হানের নতুন চিফের মধ্যে যিনি সব ডেটা আবার ইনস্টল করে দিয়েছে। এখন সে সম্পূর্ণরূপে ঠিক আছে। হানকে ফিরে পেয়ে যিনি ছিল ভীষণ খুশি। তারা দুজন আবার একে অপরকে জড়িয়ে ধরে এবং এভাবেই এক অপূর্ব সুন্দর দৃশ্যের মধ্যে দিয়ে গল্পটি এখানে শেষ হয়। তো কেমন লেগেছে আজকের ভিডিওটি সেটা কমেন্ট করে জানাতে মিস করবেন না। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টেক লাভ অ্যান্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।